বৃহস্পতিবার বাংলাদেশের ইতিহাসে ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে ২৫৫ ভোট পেয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে তৃণমূল থেকে উঠে আসা বর্ষিয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একসময় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সরকারি চাকরি, শিক্ষকতার পেশা ছেড়ে যে ব্যক্তি বেছে নিয়েছিলেন রাজনীতির বন্ধুর পথ, শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে ৬ দশকের বেশি সময় ধরে চলা সেই পথের ইতি টানলেন। রাজপথের সহযোদ্ধাদের জন্য ফেলেছেন চোখের জল। দীর্ঘ রাজনৈতিক জীবনে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য চেয়েছেন ক্ষমাও। নিয়মের বাধ্যবাধকতায় আজ সব ধরনের দলীয় পদ থেকে অবসর নিলেও বসেছেন এবং বলেছেন রাষ্ট্রপতি হয়েও তার ইচ্ছে জনগণের পাশে থেকে সেবা করার। অনেক রাজনৈতিক ঘাত প্রতিঘাতের সাক্ষী নির্মোহ সজ্জন এই রাজনীতিবিদ, যিনি সবসময় প্রতিপক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে হিমালয়ের মতো থেকেছেন অটল, কিন্তু কঠিন মুহূর্তেও কখনো রুদ্রমূর্তি ধারণ করেননি। রাজনীতিতে যখন আক্রমণাত্মক ভাষার আধিপত্য, তখন কথা ও আচরণে তিনি বরাবরই ছিলেন বিনয়ী ও মিষ্টভাষী, যে কারণে বিরোধী দলের কাছেও তিনি সমান জনপ্রিয়। বঙ্গভবনের এই নতুন বাসিন্দার কাছে এবার রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা কি? দলীয় রাজনীতির ঊর্ধ্বে ওঠার পরীক্ষায় কেমন করবেন তিনি? এসব নিয়ে আলোচনায় আজ রাজক্ষণ স্টুডিওতে আছেন বিএনপির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং জামায়াত ইসলামীর সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। শুরুতেই ডিবিসি নিউজের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে চাই। সালাহউদ্দিন আইয়ুবী, আপনাকে দিয়ে শুরু করি। গণতান্ত্রিক পথে যে যাত্রা আসলে আমরা শুরু করতে চাই, বিরোধী রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী বারবার বলেছে যে এবারে তারা তাদের যেই রাষ্ট্রপতির জন্য মনোনীত প্রার্থী দিয়েছেন, গণতান্ত্রিক সেই ধারাকে রক্ষা করবার জন্যই আপনারা সেই প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। মানে আজকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, সেই গণতান্ত্রিক পরীক্ষায় আমরা কতখানি উতরে গেছি বলে আপনারা মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত সহ-আলোচক বৃন্দ এবং যারা দর্শক হিসেবে শুনবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিশেষভাবে আমার যে অত্যন্ত স্মরণীয় দিন বলবো, আমি রাষ্ট্রপতি নির্বাচনে একেবারে সরাসরি সংসদের সেই অধিবেশন কক্ষে থেকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। একই সাথে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির সদ্য সাবেক মহাসচিব, সদ্য সাবেক এলজিডি মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আশা করব তিনি তার এই যাত্রায় বাংলাদেশে নতুন নিদর্শন স্থাপন করবেন ইনশাআল্লাহ। দেখুন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া তথা সত্যিকার অর্থে গণমানুষের প্রত্যাশা পূরণ হওয়ার একটা উপযোগী পরিবেশ তৈরি হবে, এটা ২৪-এর আন্দোলনের পরে মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রত্যাশার পারদ একেবারে হিমালয়ের চূড়ার মতো উঁচুতে পৌঁছে গিয়েছে। কারণ এই বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে, যা বলা হয়ে থাকে অন্ধকার যত গভীর হয় সকালের প্রত্যাশা তত বাড়তে থাকে। গত ১৭ বছর এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ যত ঘনীভূত হচ্ছিল, তত সুন্দর একটা আলোর প্রত্যাশা মানুষ করেছিল। সে আলোর প্রত্যাশাই কিন্তু শহীদ আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়েছে। সে প্রত্যাশা থেকেই বাংলাদেশে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অথবা কোনো ধরনের ডাকডোল না পিটিয়ে রাষ্ট্রপতি হয়ে বলবে যে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে রাষ্ট্রপতি হব, এরকম রাষ্ট্রপতি বাংলাদেশ দেখবে না, এটা প্রত্যাশা করেছিল। সেরকম একটি নির্বাচন আজকে হয়ে গেল। সেক্ষেত্রে আমি বলবো সরকার দলের ভূমিকা তো নিঃসন্দেহে ছিল। তারা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তুলনামূলক বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বাংলাদেশের খুব অত্যন্ত সমাদৃত ব্যক্তিকে পছন্দ করেছে। একই সাথে বিরোধী দলও এখানে অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই রাষ্ট্রপতি নির্বাচনটাকে গণতান্ত্রিক আলোচনা এবং একটা যে স্বাভাবিক নিয়ম পদ্ধতি রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের, সেই নির্বাচনের মধ্যে এসেছে। সেক্ষেত্রে দেখবেন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে আসলে আগে নির্বাচন বলা হলেও আদতে এটা হতো মনোনয়ন করতেন কে? যিনি প্রধানমন্ত্রী থাকতেন বা তার দলের সর্বোচ্চ কয়েকজন। এমনও তো হয়েছে বিগত সময় আমরা রাষ্ট্রপতি কে নির্বাচিত হবেন সেটি নিয়ে বাংলাদেশের মানুষ অনেকটাই সারপ্রাইজড হয়েছে। এরপরও এটা নিয়ে খুব বেশি চিন্তাই করেন যে আচ্ছা যাই হয়েছে হোক, কারণ এটা তো একেবারে প্রাইম মিনিস্টারের ডিসিশন, তিনি নিয়েছেন, হয়ে গেছে বা শেষ, এরকম। এবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে অথবা তার স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হওয়ার পরেও এটাকে চূড়ান্তভাবে রাষ্ট্রপতি হয়েছেন
যদিও একটা সম্ভাবনা ছিল যেহেতু তাদের অ্যাবসলিউট মেজরিটি রয়েছে, এরকম সম্ভাবনা থাকার পরেও সবাই অপেক্ষায় ছিল নির্বাচনটা কিভাবে হয়, কেমন হয়, আসলে ফলাফল হওয়ার পরে আসলে তিনি কোন পর্যায়ে আসেন সেটার একটা বহিঃপ্রকাশ একেবারে আপনি। আরেকটি গণতান্ত্রিক সৌন্দর্য কিন্তু আমরা এবারে রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী সময়টাতে দেখেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর বিরোধী যিনি রাষ্ট্রপতি মনোনীত ছিলেন নির্বাচনে, তিনি কিন্তু ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। সেটাও কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক ধারা একটা অন্যরকম সৌন্দর্য ছড়িয়েছে। নিঃসন্দেহে আজকে যখন মাননীয় মানে প্রধানমন্ত্রী সহ একসাথে ওনারা ঢুকেছেন, যিনি রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল আলমগীর সহ, আর অপরদিকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম সহ সবাই সংসদে ঢুকেছেন। কিছুক্ষণ পরে নির্বাচন কমিশনার আসলেন। প্রধান নির্বাচন কমিশনার প্রায় 2.5 থেকে 3 মিনিটের একটা সূচনা বক্তব্য প্লাস গাইডলাইন দিলেন। গাইডলাইনের পরেই ভোট গ্রহণ শুরু হলো, সবাইকে ব্যালট দেওয়া হলো, ভোট গ্রহণ শুরু হলো। শুরুতেই ভোট দিলেন হলো প্রধানমন্ত্রী এবং যিনি রাষ্ট্রপতি হলেন তিনি। পাশাপাশি সময় ভোট দিলেন হলো মাননীয় স্পিকার, অর্থাৎ বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি, এবং ডেপুটি স্পিকার অর্থাৎ ভারপ্রাপ্ত স্পিকার যিনি রয়েছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভোট দিয়েই একেবারে সরাসরি চলে গেলেন বিরোধী দলের বেঞ্চে। তিনি গিয়ে সবার সাথে আলাদা করে হ্যান্ডশেক করলেন, কুশল বিনিময় করলেন, এবং সবাই খুব সানন্দে স্বাচ্ছন্দ্যে তার সাথে এই কুশল বিনিময় করলো। আমি মনে করি এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা সৌহার্দ্য, সম্প্রীতি, পাশাপাশি এটা প্রতিদ্বন্দ্বিতা চলবে এর মধ্যেও যে সহমর্মিতা, সৌন্দর্যবোধ থাকতে পারে, এটা একটা দৃষ্টান্ত নিশ্চয়ই। এই হতে পারে। দৃষ্টান্তের জায়গাটিতে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে আসি। রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রের যে সর্বোচ্চ চাকরি, সেই চাকরির আসনে আজ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসীন হয়েছেন, এবং মানে আমরা একটা সময় পর্যন্ত শুনেছি যে রাষ্ট্রপতি পদের যে ভূমিকা সেটা আসলে অনেকটাই সাংবিধানিকভাবে যদি চিন্তা করি শুধুই আলংকারিক একটা মানে ভূমিকা রেখেছেন এতদিন, অন্তত বিগত 16-17 বছর দিকে যদি আমরা তাকাই। এখন তো আসলে আমরা সেই জায়গাটিতে একটা নতুনত্ব আনার চেষ্টা করছি। বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা নেই, আবার অনেক ক্ষমতা কিন্তু আছে। রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসলে ক্ষমতার মূল উৎসগুলো, তিনি আসলে সেই ক্ষমতাগুলো আমাদেরকে দেখাতে পারবেন কিনা রাষ্ট্রের ভালো কাজের ক্ষেত্রে? ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা আপনার মাধ্যমে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার দুই পাশে 2 জন ভোটার কিন্তু বসে আছে, আপনি আর আমি কিন্তু ভোটার না। ওনারা জনগণের পক্ষে ভোট দিয়েছে ওনার নির্বাচিত প্রতিনিধি হিসাবে। তো ওই অর্থে বেসিক ডেমোক্রেসি আর কি, আমরা ওনাদের নির্বাচিত করেছি, ওনারা এখন আমাদের 1 নম্বর ব্যক্তি যিনি রাষ্ট্রের অভিভাবক তাকে নির্বাচিত করেছেন। তো এক সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তিনি কিন্তু ওই রাষ্ট্রপতি ডাইরেক্ট ভোটে চালু করেছিলেন, এবং তিনি নিজেও ক্যান্ডিডেট ছিলেন। পরে সাত্তার সাহেব ক্যান্ডিডেট হয়েছে, এরপরে বোধহয় আর হয় নাই না, সাত্তার সাহেবের পরে অবস্থা। তো ওইটাও আমার কাছে খুব ভালোই মনে হতো আর কি, যে আমরা দেশের রাষ্ট্রপতি সাধারণ জনগণ ভোটে নির্বাচিত করতেছি। এখন আপনি বলতে পারেন যে সেটা রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, তো সেখান থেকে তো আমরা, আর উনি তো বহুদলীয় গণতন্ত্রের পক্ষে ছিলেন, যে কারণে আমরা আবার যখনই সুযোগ পেয়েছি, এরশাদও ওই রাষ্ট্রপতির শাসনও চালিয়ে গেছে। পরে বেগম খালেদা জিয়া যখন প্রথম প্রধানমন্ত্রী হলো, আমরা চলে গেলাম পার্লামেন্টারি সিস্টেমে দ্বাদশ সংশোধনের মাধ্যমে। বিষয়টা হচ্ছে এই 25 বছর পরে একটা কথা হলো না, ওই সে সময়ই আব্দুর রহমান বিশ্বাস ছিল বিএনপির প্রার্থী, আর আওয়ামী লীগের প্রার্থী ছিল সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। ভেরি ইন্টারেস্টিং। জামায়াতের ভোট নিয়ে একটা মানে নির্বাচনী একটা আলোচনা ছিল, সমালোচনা। বদরুল হায়দার চৌধুরী উনি যে দোয়া আনতে গেল তৎকালীন আমির গোলাম আজমের কাছে, ওইটা নিয়ে বহুল সমালোচিত হয়েছিল, যে আওয়ামী লীগের শেষ পর্যন্ত জামাতের কাছে গেছে এবং আশীর্বাদ বা দোয়া চেয়েছে। তো এগুলো অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমরা তো বিশেষ করে এবার যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নতুন যাত্রা শুরু করলাম। আমাদের সামনে আরেকটা বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। আপনি বলেছেন আলংকারিক, এখন তো আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এবং রাষ্ট্রপতির হাতে অনেক কিছু দেওয়ার 31 দফাতেও আছে, জুলাই সনদেও আছে।
এবং সরকার সেটা করবে। তবে এখানে আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু 5 বছরের জন্য একটা রাষ্ট্রপতি নিয়োগ হবে, তাহলে সেই ক্ষমতার ভারসাম্যটা আমরা আগে করি এবং 70 অনুচ্ছেদের যে সংশোধনী সেটা আগে হয়ে যাক, এবং যেটা আমরা বলছি দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ যেটা করার কথা, এটা 31 দফায়ও আছে, জুলাই সনদও আছে, সেটাও হয়ে যাক। তাতে হইতোটা কি, ওনারাও যেমন ভোট দিত, উচ্চকক্ষে যারা সদস্যপদ পেত তারাও এই ভোটে অংশগ্রহণ করতে পারত। কিন্তু এইটা 5 বছরের মধ্যে আর সম্ভব হচ্ছে না। এটা তারা বলেছে যে আমরা এগুলো করব, তবে আগামী নির্বাচনটা চিফ হুইপ বলেছে আরও। হ্যাঁ, তো সেই কারণে আমি মনে করি যে খুব দ্রুততম সময়ে এই সমস্ত বিষয়গুলো সংশোধনে আনা। তারা ইতিমধ্যে সংসদীয় কমিটি করেছে, যদিও জামাত ইসলামী এখনও তাদের নাম দেয় না, আমরা আশা করব তারা দেবে। এই পর্যন্ত তারা মোটামুটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা আজকেও দেখেছি পালন করেছে, এবং সরকারি দলের পক্ষ থেকেও তাদের সাথে অত্যন্ত কী বলে কী পরিবেশ, এটা মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এটা অনুষ্ঠিত হয়েছে। এবং এটা আগামীকাল থেকেও যেন এমন যেন না হয় যে আগামীকাল যে শপথ হবে বিরোধী দল সেখানে যাবে না। অতীতে কিন্তু এগুলো হয়েছে। সেই জায়গাটি থেকে আমরা বেরিয়ে আসতে চাই, এবং সে কারণে আশা করছি, আমি এখনো পুরোপুরি বলতে পারবো না আমার। জি ওয়াদুদ ভুইয়া, একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি দীর্ঘদিন শুধু বিএনপির ছিলেন, আজ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর থেকে তিনি পুরো বাংলাদেশের, মানে ওনার কাছে এখন আর কোনো সরকারি দল বিরোধী দল নাই। বিএনপির বাইরে গিয়েও তিনি 11টি ভোট বেশি পেয়েছেন আজকের এই নির্বাচনে। তার মানে তিনি আসলে ঠিক কতখানি মানুষের ভালোবাসা পেয়েছেন সেটা নিয়ে নতুন করে আর বলার কিছু নাই। এই যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, সেখানে আসলে বাংলাদেশের নতুন করে কি পাওয়ার আছে, যেই গণতান্ত্রিক যাত্রা আমরা শুরু করেছি সেই যাত্রা আসলে আমাদেরকে কত দূরে এগিয়ে নিয়ে যাবে? অবশ্যই আমাদেরকে এই প্রক্রিয়া চলমান থাকলে এবং এমন মানুষটা দায়িত্ব পেলে আমাদের চলমান প্রক্রিয়া আরও উন্নত হবে, আরও সুন্দর হবে, সাবলীল হবে, সুন্দর সুস্থ ধারার গণতন্ত্র বিকশিত হবে। যেমন আপনারা তো নিজেরাই বলছেন, জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শুধু একজন রাজনীতিবিদ না, তিনি কিন্তু সজ্জন, ভদ্র, শোভন স্বভাবের আচরণের একজন মানুষ। বাংলাদেশের রাজনীতিতে উনি একটা নজির স্থাপন করেছে যে কাউকে গালি না দিয়ে রাজনীতি করা যায়, কাউকে অপদস্থ না করে, আক্রমণ না করেও মানে অটুট থাকা যায়, পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা যায়, যেটা বিগত 16-17 বছর ধরে ফখরুল ইসলাম সাহেব বাংলাদেশের ফ্যাসিস্ট বিদায়ের ক্ষেত্রে যে অবদান রেখেছেন, যে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, এর মধ্যে তিনি কখনোই তিক্ত হয়ে মানে অতিরিক্ত ক্ষেপে গিয়ে কোথাও কোনো জায়গায় উনি কিন্তু, এবং তিনি সবচেয়ে দীর্ঘ সময় বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, সেটাই। খালেদা জিয়া জীবদ্দশায় ওনাকে ভারপ্রাপ্ত করলেন, আবার ভারমুক্তও করলেন, অর্থাৎ পূর্ণাঙ্গ মহাসচিব হলেন। আজকে তিনি প্রেসিডেন্ট হলেন এবং মহাসচিব সহ রাজনীতি থেকে উনি সরে গেলেন বা পদত্যাগ করলেন খালেদা জিয়ার অনুপস্থিতিতে। এটা একটা বিশাল সময়ের কারণে, এবং এটা একটা মানে আমাদের ভালো লাগা খারাপ লাগা দুটি কাজ করছে। তো সেই হিসাবে আমি মনে করি যে ওনার মতো একজন সজ্জন মানুষ যেহেতু দায়িত্ব পেয়েছেন, জনগণই দায়িত্ব ওনাকে দিয়েছেন ভোটাভুটির মাধ্যমে, যেটা বেসিক ডেমোক্রেসি পদ্ধতিতে, আশা করি জনগণ হতাশ হবে না। আমাদের দীর্ঘ পথ চলা, কাজ করা, ওনাকে দেখা, আমরা বিশ্বাস করি গণতন্ত্র বিকাশে উনি ভালো ভূমিকা রাখবেন। এখানে একটা প্রশ্ন করি, মানে রাষ্ট্রের যে সময়টাতে আসলে এক ধরনের আপৎকালীন পরিস্থিতি হয়, আমরা সবসময় দেখেছি সেই পরিস্থিতিগুলোতে রাষ্ট্রপতি মূলত ক্ষমতার মূল উৎস হয়ে ওঠেন। মানে এই আপৎকালীন পরিস্থিতিগুলো আসলে রাষ্ট্রপতিকেই তো ঠিকঠাক করতে হয়। সেই জায়গাটিতে দাঁড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে ঠিক বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন বলে আপনি মনে করেন? আমার এবং আমাদের বিশ্বাস, সেই সকল বিষয় তো বিবেচনা রেখে বিএনপি ওনাকে মনোনয়ন দিয়েছেন। উনি পারবেন ওই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে। যদি অনেকে বলে যে এটা আলংকারিক একটা পদ,
প্রেসিডেন্টের কোনো কাজ নাই, কিন্তু বেসিক্যালি প্রেসিডেন্টের অনেক কাজ আছে। এই যে দেখেন, গত কিছুদিন আগে যে 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারটা চলেছে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে। সেই অধ্যাদেশগুলো তড়িঘড়ি করে এই নতুন সংসদ কিন্তু পাশ করতে হয়েছে। তা নাহলে ওই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হয়ে যেত, এই সংসদ নির্বাচন অবৈধ হয়ে যেত, বর্তমান সরকারও আপনার বৈধতা পেত না। সেই জন্যই যে একটা মানে ক্রাইসিস টাইমে প্রেসিডেন্টের অনেক কাজ। তিনি যে অধ্যাদেশগুলো যেমন দিয়েছেন, সেগুলো মির্জা ফখরুল ইসলাম সাহেব থাকলে আরও মার্জিত, আরও পরিশীলিত, আরও গ্রহণযোগ্য অধ্যাদেশ জারি হতো এবং দেশ 18 মাস পরিচালিত হতো। জরুরি সরকারের সময় আপনারা দেখে থাকবেন, জরুরি আইন যখনই ইম্পোজ করা হয়, চালু করা হয়, তখন কিন্তু প্রেসিডেন্টের হাতে ক্ষমতা চলে যায়, জি। সংবিধান স্থগিত হয়ে যায়। প্রেসিডেন্টের অধ্যাদেশ বলেই জরুরি আইনের সময় দেশ চলে, সরকার চলে, সবকিছু চলে। মানে ওনার আসলে ক্ষমতা নাই এই কথাটাও আসলে ঠিক নয়। মানে সেই জায়গাটিতেই আমরা আলোচনা করতে চাই। মানে স্বাধীন বাংলাদেশ এখন পর্যন্ত 22 মেয়াদে রাষ্ট্রপতি পেয়েছেন এবং আমরা 18 জনকে এই দায়িত্ব পালন করতে দেখেছি। একটু অন্যভাবে চিন্তা করলে বঙ্গভবন থেকে সব রাষ্ট্রপতির বিদায়টা কিন্তু একরকম ছিল না। এদের মধ্যে 2 জন রাষ্ট্রপতি হত্যারও শিকার হতে হয়েছে। এই আলোচনাটাই আসবো। একটা বিরতির সময় হয়েছে। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যেই 22 মেয়াদে রাষ্ট্রপ্রধানের 18 জন দায়িত্ব পালন করেছেন, যাদের মধ্যে পূর্ণাঙ্গ ছিলেন, অস্থায়ী ছিলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিও ছিলেন। মানে সবার কিন্তু বঙ্গভবন থেকে বিদায়টা একই রকম ছিল না। কেউ কেউ রাজস্বিক বিদায়ও যেমন পেয়েছেন, একজন অভিশংসনের মুখোমুখি হয়েছেন এবং 2 জন রাষ্ট্রপতিকে বাংলাদেশে হত্যার শিকারও হতে হয়েছে, সেটি বঙ্গভবনের বাইরে। মানে কেউ আবার গণ আন্দোলনের চাপেও বঙ্গভবন ছেড়েছেন, সেরকম নজিরও বাংলাদেশে আছে। এই যে সাংবিধানিক প্রক্রিয়ায় বিদায় নেওয়ার যে নজির, আসলে সেটি আসলে কবে থেকে আমরা দেখতে পাবো? মানে সব রাষ্ট্রপতি সাংবিধানিক প্রক্রিয়া আসবেন এবং সাংবিধানিক প্রক্রিয়ায় রাজস্বিক বিদায় কোনটা হয়েছে? মানে আজকে আমরা কিন্তু দেখেছি যে আমাদের যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, তাকে বঙ্গভবন থেকে রাজস্বিক বিদায় দেওয়া হয়েছে। না, উনি তো অস্থায়ী। আমরা হচ্ছে যে রেগুলার রাষ্ট্রপতি রাজস্বিক আব্দুল হামিদ সাহেব, তো এগুলো তো সব পাতানো। ওনারা দেখুন রাষ্ট্রপতিও পাতানো হয়েছে। এখানে কি কোনো বিরোধী দলের কোনো ভূমিকা ছিল? তাদের সাথে তো কোনো ধরনের কোনো আলাপ আলোচনা ছিল, নিজেদের মতো করে দিয়েছে। সর্বশেষ শাহাবুদ্দিন সাহেব কীভাবে আসছে, উনি নিজেই তো বললো যে আমি ওনাকে পায়ে ধরে সালাম করতে পারিনি শেষের দিকে এসে, এইসব কথা বললো। তো যাই হোক, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ওই যে জিল্লুর রহমান সাহেব ছিলেন, ওনার উনি যখন মারা গেলেন বাইরে, তখন ওনার যে কফিনটা আসলো, সেটা বঙ্গভবনে গেল, সেখান তো বেগম খালেদা জিয়াও গেল। দেখেন, হ্যাঁ, বিদায়টা কিন্তু শেষ বিদায় ওনার, সেখানে কিন্তু বিরোধী দল অংশগ্রহণ এবং সেটা বলতে পারেন সকলের সম্মতিতে হয়েছে এবং সেই সম্মানটুকু সবাই মিলেই আমরা দেখিয়েছি। কিন্তু এর বাইরে তো আপনি আর কোনোটা বলতে পারেন না। তবে আমরা আশা করব, আপনি যেটা বললেন, আগামী দিনের রাজনীতিতে যে একটা সুবাতাস আমরা আশা করছি, আমাদের স্বপ্ন, জনগণের আকাঙ্ক্ষা, সেই জায়গায় শুধু রাষ্ট্রপতি না, টোটাল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাদের অংশগ্রহণমূলক যেন থাকে। হ্যাঁ, সকল দলের মত পথের ধর্ম, বর্ণ, উনি যে এলাকার এমপি, ওখানকার জনগোষ্ঠী সহ সম্প্রীতির বন্ধনটাও যেন বজায় থাকবে আশা করি। আর রেইনবো সোসাইটির কথা তো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সেটা হয়তো তারা আরও ভালোভাবে আমাদের দৃশ্যমান করবে। তো আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, তার সামনে একটা বিরাট সুযোগ, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার। যে কোনো বিষয়ে উনি তো প্রয়োজন মনে করলে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পারে এবং সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পারি। এবং উনি তো এখন রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই জায়গাটি কিন্তু নিজের জন্য আসলে তৈরি করেছেন। অনেক ওপেন হয়ে গেল না জিনিসটা, ফ্রি অ্যাক্সেস থাকবে সবার জন্যই। এবং উনি তো যদিও রাজনীতিতে, ছাত্র রাজনীতির পরে তো ওনার একটা গ্যাপ গেছে, তাই না? শিক্ষকতা করেছেন, তারপরে পৌরসভার চেয়ারম্যান হয়ে গেলেন। আব্দুর রহমান বিশ্বাসও কিন্তু পৌরসভার চেয়ারম্যান হয়ে পরে আসলো জাতীয় রাজনীতি, ওনারও একই অবস্থা। তো সেই দিক আব্দুর রহমান বিশ্বাস কিন্তু খুব ক্রাইসিস পিরিয়ড একটা শক্ত অবস্থান নিয়েছিল, তাই না? হ্যাঁ, তো আমরা মনে করি না যে এরকম কোনো দুর্যোগ বাংলাদেশে আসবে।
নতুন করে আসার কোনো সম্ভাবনা নাই। আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসছি, এখন আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। সেই জায়গায় আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীরও একটা নিশ্চয় গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে থাকবে। এবং উনি যেমন বলেছেন এই রাষ্ট্রপতির হাত অনেক সুযোগ আছে, প্রধানমন্ত্রী উনি করেন, প্রধান বিচারপতি করেন, অ্যান্ড সো অন, অনেক কিছুই তো ওনার হাত দিয়েই হয়। তো এর বাইরে হয়তো বিএনপি যেটা বলছে যে না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটা দলীয় হাতে থাকতে হবে, প্রধানমন্ত্রীর হাতে। আরেকটা বলেছেন ওই যে পাওয়ার সেক্টরের যে এটা এনার্জি কমিশনের চেয়ারম্যান, সেটাও ওনার হাতে রাখতে মানে এই যে চাই। ক্ষমতার কেন্দ্রীকরণের যে একটা অভ্যাস বাংলাদেশে ছিল, সেখান থেকে আসলে আমরা বেরিয়ে আসবো। এগুলোর ব্যাপারে তাদেরই আছে। তো তারপরেও আমি মনে করি যে না, মাননীয় প্রধানমন্ত্রী অনেক বিষয়, বিএনপি তাদের সংসদীয় দল, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো, যেহেতু তারা জাতির সামনে যেটা ওয়াদা দিয়েছে সেগুলো তারা নিশ্চয়ই পালন করবে। ওয়াদুদ ভাইয়া- বিরোধী দলের এখানে সহযোগিতার দরকার। অবশ্যই। এখন সব ব্যাপারে বিরোধী দল যদি বলে যে না, আমরা যাব না, আমরা বসবো না, আমরা সংবিধান সংস্কার চেয়েছি, সংবিধান সংশোধন চাই নাই, আরে ভাই এই কথাগুলো ওখানে গিয়ে বলেন না, আমার কথাতে পার্টিসিপেটরি করেন। আপনার যদি অবজেকশন থাকে বা কোনো দ্বিমত থাকে, ওখানে গিয়ে কমিটিতে বসে কথা বলেন, তারপরে ডিবেট করেন। আপনার তো অনেক সুযোগ আছে, হ্যাঁ, জনগণের সামনে বক্তব্য দেওয়ার। পার্লামেন্টের বক্তব্য দেওয়া মানেই তো এটা জনগণ জানে বা বুঝে দেখে। এখনো পর্যন্ত কিন্তু অতীতের মতো না, অতীতে পার্লামেন্ট কেউ দেখতো না, একপক্ষীয় ছিল তো। এখন কিন্তু জনগণের কিন্তু আমরাও দেখি। তো সেই কারণে আমি মনে করি মানুষের মধ্যে যে একটা আগ্রহ, বাংলাদেশের মানুষ এমনি রাজনৈতিক সচেতন এবং গণতান্ত্রিক মনস্ক, সেই আগ্রহটা আসলে মানে আমরা ইতিবাচক ভাবে দেখবো কিনা। ওয়াদুদ ভাইয়া, একটু আপনার কাছে আসি। যেই ক্ষমতার কেন্দ্রীকরণের কথা বলছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মানে এই সময়টাতে দাঁড়িয়ে তো আমরা সেই পরিবর্তনটাই চাইছিলাম। মানে আজকে যখন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, সেই প্রশ্নটিও কিন্তু আসে, মানে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রটা আসলে কতখানি বদলাবে, অতিরিক্ত কেন্দ্রীকরণ কিংবা প্রতিষ্ঠানগুলোতে আসলে যে রাজনীতিকরণের অভিযোগ বারবার বিরোধী রাজনৈতিক দল করছে, জবাবদিহিতা জায়গাটুকু নিশ্চিত করা, এই জায়গাগুলো, সেই আকাঙ্ক্ষাগুলো আসলে আমরা পূরণ করতে পারবো কিনা? অবশ্যই সেটা পূরণ হবে। প্রেসিডেন্টকে যেটুকু দায়িত্ব দেশ এবং সংবিধান অ্যালাউ করেছে, সেটা আমাদের দেশে এক্সারসাইজ করা হয়নি। আমি আশা করি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, বর্তমান যে মহামান্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান সাহেব, দুইজনের সমন্বয়ে প্রেসিডেন্টের কাজগুলো, বিভাজনগুলো, ভূমিকাটা খুবই সুন্দরভাবে সুস্পষ্ট হবে। যেমন চিফ জাস্টিস নিয়োগ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়োগ, ক্রাইসিসে প্রেসিডেন্টের দায়িত্ব, সংসদ আহ্বান করা, তারপরে সংসদ প্রয়োজন হলে ভেঙে দেওয়া, জরুরি আইনের প্রয়োজন দেখা দিলে সেটা জারি করা, এরকম অনেকগুলো বিষয় আছে যেটা প্রেসিডেন্ট করতে পারেন। মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে এই বিষয়গুলো যদি কখনো ঘটে, বিরোধী রাজনৈতিক দল সবকিছু মেনে নেবে বলে কি আপনাদের মনে হয়? বিরোধী দল সব কিছু মানবে তা আশা করি না, তবে ভালো কিছু কেন মানবে না? যেমন আজকে নির্বাচনটাকে তো বিরোধী দল সুন্দরভাবে অংশগ্রহণ করেছে, এটা তো একটা মেনে নেওয়া। বিরোধী দল তো চাইলে ইলেকশনটা বর্জনও করতে পারতো কোনো কারণে, কথার কথা। তারা তো ইলেকশন করে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছে, কোলাকুলি করে আমরা ফলাফল নিয়ে বেরিয়ে আসছি। যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি আবুল আহমেদ সাহেব এক সময় আমার নেতা ছিলেন, উনি নিজেকে দেশের জন্য কোরবানি দিয়েছেন আমার দৃষ্টিতে। ওলি সাহেব আমার দৃষ্টিতে এই সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেকে কোরবানি দিয়েছেন। কোরবানিটা কীরকম? ওই রিভোল্ট, স্বাধীনতার সময় যে ওই রিভোল্ট যারা বলেছে, এর মধ্যে ওলি সাহেব একজন। তিনি সেই স্বাধীনতার ঘোষণার কালে ক্লান্তে যে রোলটা প্লে করেছেন, ওনার সায়নে শেষ বয়সে এসে তিনি কী করলেন, সেই জায়গার থেকে এমন একটা ডিগবাজি খেলেন, এখন উনি নিজেকে আমার কাছে মনে হলো অনেকটা কোরবানি দেওয়ার মতো। অর্থাৎ উনি মুক্তিযুদ্ধের থেকে পুরো স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে নিলেন। এইটা একটু অনেককে ভাবিয়ে তুলছে।
মানে এটা কি জামায়াতেরও কৌশল ছিল রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, আপনার তাই মনে হয় না? মানে রাষ্ট্রপতি নির্বাচনে এমন একজনকে মনোনয়ন জামায়াত দিয়েছে যিনি আসলে মুক্তিযোদ্ধা ছিলেন, সেটি আসলে জামায়াতের ইমেজকে অনেকটা মানে এই কৌশলী করে কিনা? হ্যাঁ, তারা যেহেতু এখন রাষ্ট্রীয় আসারের নাম দিয়ে আপনার জাতীয় স্মৃতিসৌধে ফুল দেয় বা শহীদ মিনারে যায় বা বিজয় দিবসে র্যালি করে, যেটা তো আগে করতো না, তা এখন প্রশ্ন করা হলে তারা বলছে যে এটা রাষ্ট্রীয় আসার। ফাইন, এই যে আস্তে আস্তে ধীরে ধীরে তারা দেশের সাথে আসছে, মিশছে, চর্চা করছে, সেই হিসেবে তারা প্রমাণ করতে চেয়েছে যে আমরাও কিন্তু মুক্তিযুদ্ধের বাইরে না, সেজন্যই একজন প্রকৃত মুক্তিযোদ্ধাকে আমরা প্রার্থী করেছি। সালাউদ্দিন আইয়ুবী মানে রাষ্ট্রপতি নির্বাচন এটা দিয়ে আমি একটু কয়েক সেকেন্ডে শেষ করব। এটা দিয়ে ওনারা প্রমাণ করতে চেয়েছে যে আমাদের মধ্যে মুক্তিযোদ্ধা আছে, আমরা মুক্তিযোদ্ধাকে ওন করছি। একটা ক্রেডিট অথবা একটা ক্রেডিবিলিটি নেওয়ার জন্য জামাত ইসলাম এখানে একটা কৌশল নিয়েছে। মানে আর ওলিশের লোভে হোক, যে কোনো কারণে হোক, উনি কিন্তু নিজেকে কোরবানি দিয়েছে। সত্যি কি তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধকে ওন করার জন্য এক ধরনের কৌশল নিয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, মুক্তিযুদ্ধকে ওন জামাত ইসলামী করে না, করছে না, এটার জন্য অলি আহমদ সাহেবকে রাষ্ট্রপতি পর্যন্ত আসতে হবে, এরপরে প্রমাণ হয় বিষয়টাকে এরকম আসলে কোনোভাবেই না, এটার সাথে সম্পর্ক না। মাননীয় সংসদ সদস্য আদত বে সাহেব বলছিলেন র্যালি, আমি একেবারে মানে বলবো আজকে থেকে প্রায় 20 বছর যাবৎ ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত, পরবর্তীতে জামাত ইসলামীতে 4-5 বছর যাবৎ সংশ্লিষ্ট। প্রতি বছরই জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, মুক্তিযুদ্ধ বিষয়ক যে প্রোগ্রামগুলো, অনুষ্ঠানগুলো করে থাকে, র্যালি আয়োজন করে থাকে। এগুলোর মধ্য দিয়ে আমি মনে করি দেশপ্রেমিক করে গড়ে তোলার জন্যে, সৎ যোগ্য দেশপ্রেমিক, এটা জামাত ইসলামের মৌলিক স্লোগানের অংশ। সুতরাং দেশপ্রেমিক করে গড়ে তোলা, দেশের পক্ষে একটা জনগোষ্ঠীকে গড়ে তোলা, এটা আমি মনে করি একটা দলের মৌলিক কাজের অংশ। এই কাজের মধ্য দিয়ে যদি মুক্তিযুদ্ধের মানে বিরোধী কোনো চেতনা বা চিন্তা আসে, তাহলে তো বাংলাদেশে রাজনীতি করার অধিকার জামাত ইসলামের ছিল না। সেই অধিকার থেকে তো জামাত ইসলামীকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তো সেটা ফিরিয়ে দিয়েছেন খুব স্বাভাবিকভাবে। এবারে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এবং জামায়াত ইসলামের ইমেজ নিয়ে কিন্তু একটা বিস্তর সমালোচনা হয়েছে। এই জায়গাটিতে আমি ফিরবো, মানে এই সমালোচনা জায়গাটি থেকে আসলে যিনি বাংলাদেশের এখন রাষ্ট্রপতি হয়েছেন তিনিও সবকিছুর ঊর্ধ্বে থাকবেন, এই প্রত্যাশা আমরা করতে চাই। আপনার কাছে আমি এই উত্তরটা নিব। একটা বিরতি নিতে হবে। জি25 ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত রাজখানে। সালাউদ্দিন আইয়ুবী, এই রাষ্ট্রপতি নির্বাচনে আপনাদের মনোনীত প্রার্থী নিয়ে নানান রকম সমালোচনা ছিল, যে কথাটি ওয়াদুদ ভিয়া বললেন যে আপনারা আসলে এমন একজনকে মনোনীত করেছেন যাতে করে এটা মানে আপনাদের দলীয় এক ধরনের কৌশল ছিল। তিনি আবার আজকে বলেছেন যেখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, মানে তিনি যদি নির্বাচিত হতেন তাহলেও কি গণতন্ত্র নিয়ন্ত্রিত থাকতো? গণতন্ত্র নিয়ন্ত্রিত শব্দটার সাথে 70 অনুচ্ছেদ সম্পর্কিত একেবারে ওতপ্রোতভাবে এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। দেখুন কেন নিয়ন্ত্রিত, এটা নিয়ন্ত্রণের জন্যে গত কয়েকদিন আগে যেদিন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হলো, তারপরে মাননীয় চিফ হুইপের নেতৃত্বে কমিটি হলো, কমিটির প্রেক্ষিতে মিটিংয়ে একেবারে আনুষ্ঠানিকভাবে বলা হলো কেউ যদি 70 অনুচ্ছেদ ভায়োলেশন করে, অর্থাৎ দলের মতের বাইরে গিয়ে কাউকে ভোট দেয়, তাহলে তিনি সদস্যপদ থেকে বিচ্যুত হবেন। যখন আপনি একজন সংসদ সদস্যকে তার সদস্যপদ থাকবে না বলে একেবারে প্রচ্ছন্ন এক ধরনের ইঙ্গিত বা হুমকি দিলেন, এটা কিন্তু নিয়ন্ত্রণের একটা একেবারে স্পষ্ট নির্দেশনা। আজকে যখন ভোট হবে তার ঠিক হয়তো আধা ঘন্টা আগে সাংবাদিকরা তাকে মানে চিফ হুইপকে ধরলেন। চিফ হুইপ সে একই কথা আবার বললেন যে কেউ 70 অনুচ্ছেদ ভায়োলেশন করতে পারবে না, অর্থাৎ তার মতো করে বলেছেন যে আগামী রাষ্ট্রপতি নির্বাচন 70 অনুচ্ছেদ মানে যেটা হয়েছে ইতিমধ্যে এটা তো সংকুচিত ছিল, এটা একেবারে এটা তো সাংবিধানিক ছিল, এটা সংকুচিত ছিল নিঃসন্দেহে। এজন্য আমাদের প্রত্যাশা এবারে রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এবার আমরা খুব মানে বিশ্বাস করেছিলাম যে আমি মন খুলে জাতীয় নির্বাচনের মতো সংসদে ভোট দিতে পারবো, কিন্তু এটা আদৌ আমি দিতে পেরেছি, পারিনি। আমার মতো অনেক সংসদ সদস্য তাহলে জাতীয় মন খুলে নির্বাচন ভোট দিতে পারলে অন্য কাউকে মানে ভোট দিতে, সেটা আমার অধিকার ছিল, এখন তো চিন্তা করার অধিকার নেই। এই অধিকার মানুষ কি করে, মানুষ আসলে স্বাধীনতাটা চায়, কিন্তু সে স্বাধীনতা কতটুকু ভোগ করবে এটা তার বিষয় নাও করতে পারে, অনেকে স্বাধীনতা ভোগ করে না, কিন্তু সে স্বাধীনতা চায়। এই স্বাধীনতা কিন্তু আজকে ছিল না। এই নির্বাচন হলো, এটা সংসদ সদস্যদের এর স্বাধীনতা ছিল না, এখান থেকে বঞ্চিত করা হয়েছে। যে সুযোগটা
গণভোটের মধ্য দিয়ে বলা হয়েছিল 180 দিনের মধ্যে এটা কার্যকর করতে হবে। যদি গণভোট কার্যকর হতো, 180 দিনের মধ্যে সংস্কারগুলো হতো, তাহলে 70 অনুচ্ছেদ কিন্তু ইতিমধ্যেই পরিবর্তন হতো, যেটা সরকারও বলছে যে আমাদেরও সদিচ্ছা আছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার সাংবাদিকদের বলেছেন যে আমরা এমনভাবে সংস্কার করব যাতে 70 অনুচ্ছেদের পরিবর্তে এমন বিধান করব যাতে সংসদ সদস্যরা বুক সেই করিয়ে পরিবর্তনটা রাষ্ট্রপতি আমরা- নির্বাচনে করতে পারে। দেখুন, একটা খুব স্পষ্ট করে এখন যে একজন রাষ্ট্রপতি, একজন রাষ্ট্রপতি দন্তহীন বাঘ, এটা একেবারেই স্পষ্ট। আর সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদ বলছে যে প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস তিনি নিয়োগ দিতে পারবেন। 56-3 বলছে যে তাকে প্রত্যেকটা কাজ অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হবে। তার কিছু ক্ষমতা দেওয়া আছে, সবগুলো প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করে। যেমন আইন অনুমোদন, প্রত্যেকটা আইনের রাষ্ট্রপতির একটা স্বাক্ষর লাগে। সেক্ষেত্রে আমি বলবো তিনি যদিও 70 অনুচ্ছেদ এখনো সংস্কার হয়নি, তিনি একজন বলিষ্ঠ রাজনীতিবিদ, তার সেই ভূমিকা থাকা দরকার। 70 অনুচ্ছেদের এই যে 1991 সালে যে পরিবর্তন হলো, আমরা স্পষ্ট করে দেখি বেশ কয়েকটা জায়গায় কিন্তু সাহসী সেই ভূমিকা অনেকে নিয়েছে। বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 1996 সালে যখন জননিরাপত্তা আইন হলো, সেই জননিরাপত্তা আইনে তিনি স্বাক্ষর করেননি। মানে এইরকম সাহসিকতা এই আসলে যে আমরা কোমর সোজা করে দাঁড়ানোর মতো ব্যক্তিত্ব, সেটা আমি মনে করি মির্জা ফখরুল সাহেবের আছে। সেটা তিনি সেই আসলে আমরা ভূমিকাটা দেখবো রাখবেন। কতখানি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মানে দলমত সবার ঊর্ধ্বে উঠতে পারার যে প্রসঙ্গটি আমি আসলে একটু উঠেছে। 70 অনুচ্ছেদ সম্পর্কে বলি। আমাদের কিন্তু অভিজ্ঞতা ভালো না। 54-তে এই ফ্লোর ক্রসিংয়ের এটা ছিল, প্রভিশনটা ছিল। তখন হর্স ট্রেডিং বলে একটা শব্দ চালু হইলো, মানে কেনা বেচা। এমপি সাহেবরা নানা রকম লালসার মধ্যে ফ্লোর ক্রসিং করত অবাধে। তারপরে ওই অভিজ্ঞতা থেকে আবার এটাতে আসলো 72-এর সংবিধানে যে ফ্লোর ক্রসিং করা যাবে না, কারণ তখন সরকারের পতন হয়ে গেল 54-তে। তো আমাদের আরও অভিজ্ঞতার দরকার আমি মনে করি। এখনই আমরা সব কিছু একেবারে উজাড় করে দিয়ে দেব, হ্যাঁ, তখন হয়তো আবার কোনো একটা নতুন সংকট তৈরি হতে পারে। আমি বলছি ধীরে ধীরে দেওয়া উচিত। যেমন এবার 70 অনুচ্ছেদ রেখেই তারা করলো। আমি খুশি হতাম যদি 70 অনুচ্ছেদ অ্যামেন্ডমেন্ট করে নির্বাচনটা হতো, আমি যেটা বলেছি, বা উচ্চকক্ষ করলে আরও ভোটার বাড়তো, সেটা এবার আমরা সুযোগ পাইনি। সামনে হয়তো এটা হবে। তো সেই কারণে বলছি যে রাষ্ট্রপতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উনি তো এগুলো নিয়োগ দিচ্ছে না সেনাবাহিনীর, ওখানে তো উনি কমান্ডার ইন চিফ, তাই না? এটা তো বিশাল ব্যাপার। তারপরে আরও অন্যান্য রাষ্ট্রপতির এই যে আপনার এই ওনার যে ক্ষমা করার যে ইয়েটা, ক্ষমতা, তো আগে তো এটা পলিটিক্যালি ইউজ করা হতো। এখন উনার বিবেক বিবেচনায় যদি রাষ্ট্রপতি মনে করে, তাহলে সেই ক্ষমার বিষয়টা উনি নিজের সিদ্ধান্ত নিতে পারবে। এখানে প্রধানমন্ত্রীর পরামর্শের কোনো বিষয় না। এবং আরও অনেক নিয়োগ আছে যেগুলো উনি স্বাধীনভাবে দিতে পারে, নিতে পারে, অসুবিধা নেই। তা আমি মনে করি যে শুরু হয়েছে আমাদের রাষ্ট্র সংস্কার এর বিষয়ে যে এজেন্ডাগুলো আছে সেগুলো সংবিধানের সাথে সম্পৃক্ত। সব কিছু মিলিয়ে জনাব ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং তার বিচক্ষণতার মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র একটা উঁচু মানের গণতান্ত্রিক ধারায় আমরা ফিরে যেতে পারবো, সেটা আশা। যে এই 17 বছর পরে এসে দাঁড়িয়ে আসলে আমরা আজকের এই গণতান্ত্রিক রাষ্ট্রপতি নির্বাচন দেখেছি, মানে বিএনপিকে আমরা দীর্ঘ সময় বলতে শুনেছি এই 6 মাসে যে একটা চ্যালেঞ্জের মুখে আসলে আমরা দাঁড়িয়ে আছি। নিঃসন্দেহে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, কিন্তু মহামান্য রাষ্ট্রপতির সামনেও আসলে এক ধরনের গণতান্ত্রিক পরীক্ষা অপেক্ষা করছে বলে কি আপনার মনে হয়? অবশ্যই অবশ্যই একটা গণতন্ত্র পরীক্ষা চর্চার বিষয় অপেক্ষা করছে। তারপরে মানে আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য আমরা 17 বছর লড়াই করে জুলাইয়ের জন্ম দিলাম, যে জুলাইয়ে এত মানুষ রক্ত ঝরালো, প্রাণ দিল, ফ্যাসিস্ট বিদায় করলাম। অবশ্যই বর্তমান এই ফ্যাসিস্ট বিদায়ের আন্দোলনের অন্যতম সৈনিক ছিল কিন্তু বর্তমান আজকের নির্বাচিত মহামান্য প্রেসিডেন্ট। তিনি নিশ্চয়ই গণতন্ত্রকে সৌন্দর্য বাড়ানোর জন্য, এটাকে কার্যকর করার জন্য এবং চেষ্টা করবেন। আর চেষ্টা করতে গেলেই এটা তো বাধার সম্মুখীন কিছু কিছু হবেন। যেমন ধরেন যে সুব্রত ভাই খুব সুন্দর করে একটা ইতিহাস তুলে ধরলেন। 54 সালে কি দাঁড়ালো, যে যখন প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছিল তখন সরকারি দল বিরোধী দলের কাছে বিক্রি হলো, এমপি সাহেবরা মানে ধরেন কোটি টাকা বিক্রি, কত টাকা আপনি বিক্রি হবেন না,
হিসাব আছে। তো একটা ভোট যদি আপনি 1 লাখ টাকা দেন, হয়তো তারা বিক্রি করবে না। 1 কোটি টাকা, 5 কোটি টাকা, 10 কোটি টাকা দিলে বিক্রি হবে না, তো হইতে পারে। তো সেই ক্ষেত্রে কি করলো, আপনার বিরোধী দলকে সরকার দল কিনলো, সরকার দল বিরোধী দল এমপিদেরকে কিনলো, এভাবে কেনাবেচা করতে করতে এই একটা ব্যাড প্র্যাকটিস এমপিদের মধ্যে ফ্লোর ক্রসিংয়ের মধ্য দিয়ে হয়েছে। সেই আলোকেই কিন্তু সুব্রত ভাই যেটা বললেন যে 70 দ্বারা অনুচ্ছেদ চালু হলো, যে ফ্লোর ক্রস করতে পারবে না। এখন ফ্লোর ক্রস না করলেও কিন্তু এটা সমস্যা, যেটা আইবি ভাই বললেন। এমনি কিন্তু এবার কিন্তু কাউকে ওইভাবে যে হুঁশিয়ারি করা হয়নি, কোনো দেওয়া হয়নি যে আপনি ফ্লোর ক্রস করতে পারবেন না, কিন্তু বিধানটা মনে করিয়ে দেওয়া হয়েছে। কারণ নতুন অনেক এমপি আছে, তারা এই বিধানটা সম্বন্ধে জানেন না। ভোটটা কি করলে কি হবে, ফ্লোর ক্রস করলে কি হবে, ফ্লোর ক্রসটা কি, প্রথমবার যারা হয়েছে অনেকে নাও তো জানতে পারেন। আমি কাউকে ছোট করার জন্য বলছি না। তো সেজন্যই এই যে নিয়ম কানুনগুলো, 70 অনুচ্ছেদের আইনগুলো, পাশাপাশি ভোট দেওয়ার, ফ্লোর ক্রস করার বিধানগুলো, বিষয়গুলো, এটার মেরিট ডিমেরিটগুলো আলোচনা করেছে। তার মানে এই গণতান্ত্রিক ধারায় আসলে যে যাত্রা আমরা শুরু করেছি, সেটা এই যেভাবে আসলে এখন শুরু হয়েছে, সেটুকু অন্তত সেই প্রত্যাশার জায়গাটুকুতে আমরা দাঁড়াতে পেরেছি, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। এবং আজকে নবনির্বাচিত রাষ্ট্রপতি বাংলাদেশের এই গণতান্ত্রিক যাত্রাকে আরও সুদৃঢ় করবেন, সেই প্রত্যাশাও আমরা রাখবো। ওয়াদুদ ভূঁইয়া, সালাউদ্দিন আইয়ুবী, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।